এত বড় ধোকা দিতে পারলে ব্রো। যাও, বদদোয়া করে দিলাম, একসাথে 5টা বেবি হবে তোমাদের। ধপধপ পা ফেলে চলে গেল এজাজ। ঘরে ঢুকে সবাই অবাক। পুরো ঘর, বিশেষ করে বেডটা কাঁচা ফুল দিয়ে সাজিয়েছে এজাজ, বেলি আর সাদা গোলাপ দিয়ে, স্যান্ডেল উডের একটা স্নিগ্ধ সুগন্ধ, সাথে সাইড বেড টেবিলে অ্যারোমেটিক ক্যান্ডেল, আলোতে পুরো রুম একটা মোহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। এরিতা কখন হাফেজা বেগমের আঁচলের নিচ থেকে বেরে অপলক দেখতে শুরু করেছে নিজেই জানে না। এরিসের নজর রুম থেকে এরিতার দিকে গেলে আটকে গেল। লাল টুকটুকে বউ লাগছে, তার কেনা বেনারসি জুয়েলারি পরে কোনো অপসরি চেয়ে কম লাগছে না। হাইট কি আরো বেড়ে গেছে নাকি? লাল রক্ত জবার মতো ডিপ্লোওয়ালা ফুলো ঠোঁটগুলো অল্প খুলে আছে, কাজলে আকার, চোখ বিমোহিত হয়ে চেয়ে আছে। শুকনো ঢোক গিলল এরিসের এডামস অ্যাপেলের উপরে উঠে আবার নিচে নেমে গেল। সবার ধ্যান ভাঙল হাফেজা বেগমের আওয়াজে। তোদের কিছু শিখাইয়া পড়াইয়া দেওয়ার দরকার নাই, সবও জানোস। এরিসের দিকে এগিয়ে গিয়ে বলল, আমাগর সময় বাড়ি ভরা মানুষ আসিল, সেই সময় বাসর সেরে 3টা পোলা 2টা মরা বাচ্চার মা হইছি, কেউ একটু টু শব্দ টের পায় নাই। অথচ তোদের দেখে মনে হইতাছে একজন প্রিন্ট মেশিন আর একজন সাদা কাগজ। মেশিন তার দক্ষতা দেখাইতে কাগজে সুন্দর সুন্দর নকশা তৈরি করছে। এরিস মাথা নিচু করে ঘাড় চুলকালো। হাফেজা বেগম আরো বললেন, স্বর্ণের দায়িত্ব তোর দাদু আমারও দিয়ে গেছিল তোর আমানত হিসেবে। আজ আমার দায়িত্ব শেষ, এখন দম ফুরাইলেও শান্তি। আমার স্বর্ণের খেয়াল রাখিস দাদু ভাই, ও বাইরে বেলের মতো শক্ত হইলেও ভেতরে নরম। নিজের সুবিধা অসুবিধার কথা মুখ খুইলা কইব না কোনোদিন, তোর বুঝে নেওয়া লাগবো। আর একটা কথা সারা জীবন মনে রাখবি, সংসার করতে গেলে ঝগড়া ফেসাদ লাগবই, কিন্তু কোনোদিন জামার বউয়ের বিছানা আলাদা করবি না। এমনকি বিছানা শুইলে দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা রাখবি না, তা না হলে মাঝখানে শয়তান ঢুকে পড়ে। হাফেজা বেগম চলে গেলে এরিস গিয়ে দরজা লক করে দিল। ফোন দিয়ে এজাজের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে আস্তে করে বাথরুমে ঢুকে গেল। এরিতা ভ্রু কুঁচকে দেখে গেল তার কর্মকাণ্ড। ভাবখানা এমন যেন এই ঘরে আর কেউই নেই, সে অদৃশ্য। ধপ করে গিয়ে খাটে বসে পড়ে আবার ঘরের সাজসজ্জা দেখতে লাগলো। আয়েশা ডুকরে কেঁদে চলছে সেই কখন থেকে। রায়হান সান্ত্বনা দিতে দিতে ক্লান্ত। বিয়ে নিয়ে সব মেয়েদের একটা ফ্যান্টাসি কাজ করে। আয়েশার নিজের বিয়েতে একটা শাড়ি পর্যন্ত পরেনি, মানে পরার মতো সুযোগ ছিল না। বিয়ের পর না আর কখনো কেনা হয়েছে। তাই নিজের মেয়ের বিয়ে উনি সকল সামাজিকতা মেনে দিতে চেয়েছিলেন। এরিসরা 2 দিন পর চলে যাবে, তাই এখন আর আনুষ্ঠানিকতা সম্ভব না। আরমান সোলাইমানকে সে নিজেই ফোন দিয়ে বলেছে এরিস আর এরিতার আগেই বিয়ের কথা। এমনকি তারা একে অপরকে পছন্দ করে এটাও বলেছে। সব শুনে উনিও খুশি হয়েছেন। আয়েশাকে যেতে বলেছে নিজ গৃহে। ওনাদের পিতা শয্যাশায়ী, তাই মেয়েকে দেখতে চান। আয়েশা বলেছে কাল পরিবার সহ গিয়ে ঘুরে আসবে। সেই থেকে কেঁদে চলছে। রায়হানের মনে হয় কাদার প্রতিযোগিতায় থাকলে আয়েশা সেই প্রতিযোগিতায় নিশ্চয় প্রথম হতো, কিংবা দীর্ঘক্ষণ কান্নার জন্য গ্রিনিস বুকে রেকর্ড করবে। এফাস এসে লাফ দিয়ে বিছানায় বসে আয়েশাকে জড়িয়ে ধরল। আম্মু, আমি আজ অনেক হ্যাপি। কেন? রায়হান জিজ্ঞেস করলো। আপু এর এই রুম থেকে ওই রুমে বিয়ে হলো তাই। হা হা করে হেসে দিল রায়হান। আয়েশা কটমট করে তাকানোর সাথে সাথেই হাসি গায়েব। মিতা আক্তার খুবই মাইন্ড খেয়েছে রাজুর উপর। সে ছেলের চুলে জেল থেকে শুরু করে মোজা পর্যন্ত নিজে পছন্দ করে কিনে থাকেন। সেই ছেলের বিয়ের খবর উনি অন্য লোকের কাছ থেকে শুনেছেন। ওনার রাগ যথাযথ। রাজু মানানোর চেষ্টা করে চলছে, কখন থেকে কাজ হচ্ছে না। আগুনে ঘি ঢেলেছে এজাজ এসে। তার হেয়ালি কথায় মিতা আরও খেপেছে। 10 মিনিট পর এরিসে বের হলো শাওয়ার নিয়ে। এরিতার গলা খাকারি দিলেও সেদিকে তাকালো না। এই বলে ডাক দিল এরিতা। এরিসের কোনো হেলদোল নেই, আবার ডাক দিল। এই শোনো। বান্দার পাত্তাই নেই। সে ল্যাপটপ নিয়ে বসে গেল কাউসে।
চলে যাব? কোনো উত্তর না পেয়ে এরিতা উঠে গিয়ে সামনে গিয়ে বসলো। গেলাম কিন্তু। এইবার রেগে মেগে বলল। ভাইয়া বেশি হচ্ছে কিন্তু। তারপর সারা শব্দ না পেয়ে দরজার কাছে গিয়ে দেখে দরজা এক এক্সট্রা লক করা, যেটা খুলতে চাবি লাগবে। দরজার কিল দিতে দিতে বলল। খুলে দাও, না হলে এভাবে শব্দ করতেই থাকবো। তোমার ঘরে অপমানিত হতে আসি নাই। ফট করে এরিস উঠে গিয়ে এরিতার হাত ধরে দরজা থেকে সরিয়ে আনলো। এরিতার চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো। সমস্যা কি? এমন ব্যবহারের মানে কি? অনেক বড় অপরাধ করে ফেলেছিস। কি করেছি? কাকিমণির কথায় সেজেগুজে বিয়ে করতে চলে গেছিস। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি বিয়ে করতে না, বিয়ে দেখতে গিয়েছি। মামনির কথা শুনে আমিও বোকা হয়ে জেদ করে তোমার বিয়ে দেখতে গিয়েছিলাম। 2টা অপরাধ করেছিস। 1, সেজেগুজে বাহিরে গেছিস। 2, এখন এইভাবে সেজে আমার মাথা খারাপ করে দিয়েছিস। পানিশমেন্ট হিসেবে আজ নো ডিসকাউন্ট। অফিসিয়াল বাসর হবে আজ। বাসর কতবার হয় মানুষের? এরিতার দিকে এগিয়ে এসে বলল। আগেরটা আনঅফিসিয়াল ছিল, 50% ডিসকাউন্ট পেয়েছিলি। আর আজ অফিসিয়াল বাসর, দেয়ার ওয়াজ নো ডিসকাউন্ট। টুনাইট উইল বি এ লং নাইট ফর ইউ। শুকনো ঢোক গেল এরিতা। বলে কি এই বেটা? একবার দরজার দিকে তাকালো, একবার এরিসের দিকে। দাদি তাহলে এমনি এমনি খাটের নিচে পালায়নি, কিন্তু তার তো এই সুযোগও নেই। বেটা বক্স টাইপ ড্রয়ার আছে, নিচে কোনো জায়গা নেই। আমতা আমতা করে বলল। একে তো বোন, তারপর আবার 2বার বিয়ে করা বউ। কমপ্লিট ডিসকাউন্ট প্রাপ্য আমার। এরিস একটা বড় গিফট বক্স কাপবার থেকে বের করে এরিতার হাতে দিয়ে বলল। দাদি বলেছে ফার্স্ট নাইটে বউকে কিছু দিতে হয়। এরিতা বক্সটা নিয়ে বিছানায় বসে খুলতে লাগলো। উপরে একটা প্যাকেট, নিচে আরও 2টা ছোট ছোট বক্স। প্যাকেট হাতে নিয়ে এরিস বলল। আগে ছোট বক্স খোল। একটাতে সিম্পল ডায়মন্ডের রিং এরিস বের করে এরিতার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। আরেকটাতে একটা চিকন গোল্ড চেন, সাথে রিংকের সাথে ম্যাচিং প্যান্ডেন্ট, সেটাও গলায় পরিয়ে দিল। দাদি এগুলো দেখে ফেলেছে না? মান সম্মান সব ধূলিসাৎ করে দিলি আমার। আমি কি করেছি আজব? যত দোষ এই দিতা ঘোষ। বলে প্যাকেটটা হাতে নিয়ে খোলার সাথে সাথেই ম্যাচিং 2টো ছোট গোপন পোশাক বের হয়ে গেল। এরিতার চোখ বন্ধ করে বলল। নাউজুবিল্লাহ। এরিস হো হো করে হেসে বলল। ইউনিক গিফট, এটা ছাড়া অন্য কিছু মাথায় আসেনি। তাছাড়া আগে সব কিনলেও এগুলো কেনা হয়নি। বাহ, তুমি তো দেখি খুব ভালো গিফট চুজ করতে পারো। আই এম গুড অ্যাট ম্যানি থিংস ওয়ান্না সি। পতি পত্নী যেমন পৃথিবীর সবচেয়ে সুন্দর আর মধুর সম্পর্ক, তেমন কন্ট্রোভার্সিও বেশি এই সম্পর্ক নিয়ে। খুব ব্যঙ্গাত্মক একটা কথা শোনা যায়। পুরুষ মানুষ 2 প্রকারে, জীবিত আর বিবাহিত। আড্ডায় এমন রসাক্ত কথা জমে উঠলেও খুবই জঘন্য রকমের মজা এটা। একবার যদি নিজেকে দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কি আমাকে মৃত ব্যক্তি জন্ম দিয়েছেন? ধক করে উঠে না বুকের বাপাস উঠে। বিয়ে সম্পর্কে প্রতিটা ধর্মে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ে। ইসলামে বলা হয় প্রতিটা মানুষ নিজের সঙ্গীকে জন্মের 50,000 বছর আগে সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে নিয়েছে। হিন্দুদের শিব পার্বতী, রাম সীতা নিয়ে পুরাণে কত গীতি রচিত হয়েছে তার ইয়ত্তা নেই। তবুও মজা করার সহজ রাস্তা যেন এই সম্পর্কের এসেই ঠেকে। মৃত্যুর পর একমাত্র এই একটা মাত্র সম্পর্ক একসাথে জান্নাতেও থাকবে। দরজায় ধূপধাপ শব্দে নিজের চিন্তা থেকে বের হলো এরিস। তার বুকে তপ্ত শ্বাস ফেলে ঘুমে কাদা এরিতা। আবার নখ হওয়ায় আস্তে করে তাকে সরিয়ে দরজা অল্প খুলে দেখলো একমাত্র শ্যালক দাঁড়িয়ে। কি চাই স্যার? ওয়াক আউট করবে না ভাইয়া? তোমার আগে আজ উঠেছি দেখছো? সারা রাত হার্ড ওয়ার্ক হয়েছে, এখন ওয়ার্ককে আর আউট করার কোনো ইচ্ছা কিংবা শক্তি এরিসের নেই। নতুন ইনস্ট্রুমেন্ট পেয়ে সারা রাত ওয়ার্কআউট করেছি, আলাদা আর কিছুর দরকার নেই। মনে মনে বললেও মুখে বলল। আমি আজ ঘরেই ওয়ার্কআউট করে ফেলেছি। আপনি এজাজকে কল করুন স্যার, হি ইজ মোস্ট
ফাকিবাজ এভার। ক্যান আই ক্লোজ দ্য ডোর? ইউ ক্যান, কিন্তু ঘরে তুমি জিম করলে কিভাবে? ইনস্ট্রুমেন্ট কই? আই হ্যাভ এ সিক্রেট ইনস্ট্রুমেন্ট। বাই। বলে দরজা আটকিয়ে আবার এরিতার পাশে শুয়ে পড়ল। কাঁথা অল্প সরে যাওয়ায় এরিতার ফর্সা পা উন্মোচন হয়ে আছে। গায়ে এরিসের ভ্যান গলার টি শার্ট শুধু। আলতো করে জড়িয়ে ধরে ডাকল, স্বর্ণলতা, আই অ্যাম ইন দ্য মুড অ্যাগেইন। ফট করে এরিতার চোখ খুলে ফেলল। বিনা নোটিশে এরিসকে কিল দিয়ে মাথায় ছোট ছোট চুলগুলো দু হাত দিয়ে ধরে ঝাটকানো শুরু করলো। অসভ্য পুরুষ রাক্ষস, সারা রাত জ্বালিয়ে সাত সকাল তার মুড আসা বের করছি। বলে জোরে একটা কামড় বসিয়ে দিল উন্মুক্ত বুকে। এরিস তো এরিসই, এরিতার কামড়ে তার হেলদোল নেই। মুখটা পর্যন্ত কুচকালো না। কোনো প্রকার রিয়াকশন না পেয়ে শেষে এরিতা ছেড়ে দিল। সবগুলো দাঁত বসে গেছে দেখে নিজেরই খারাপ লাগলো। সেথায় হাত বুলিয়ে আলতো চুমু দিয়ে উঠে বসল। আমি যদি রাক্ষস হই, তুই রাক্ষসনি কিভাবে কামড় দিলি দেখ, অথচ চুমু দেওয়ার সময় ঠিকই কিপটামি করলি। এরিতা বাথরুমের দিকে যেতে যেতে বলল, আমার একটা অন্যতম প্রিয় খাবার কি জানো? কি? কিশমিশ। হঠাৎ কিশমিশের কথা মনে হলো কেন? কারণ তোমার কিশমিশ দেখে মনে পড়লো। বলে আঙ্গুল দিয়ে এরিসকে ইশারা করলো। এরিস আঙ্গুলের দিক অনুসরণ করে নিজ বুকের দিকে তাকালো। এদিকে এরিতা অট্ট হাসি দিয়ে দ্রুত বাথরুমে ঢুকে গেল। এরিস নিজের দু হাত দিয়ে নিজের বুক ক্রসের মতো আড়াল করে বলল, অসভ্য মেয়ে। শ্মশানে গেলে যেমন বৈরাগ্য আসে, তেমনি নতুন বিবাহিত কাপল দেখলেও বিয়ের ইচ্ছে জাগে। এরিসের কানে কানে বলল এজাজ, ভাই, 3-3টা বছরের বড় আমি, তোর কিছুটা তো সম্মান করবি। বিয়ে করিয়ে দাও, সম্মান আপনা আপনি আয়গা। তখন সিঁড়ি বেয়ে নিচে নামলো এরিতা। কালো স্যালোর কামিজ পরেছে, অন্যটা চাদরের মতো জড়িয়ে রেখেছে। দু রাতেই এই মেয়ের যৌমস মনে হচ্ছে কয়েক গুণ বেড়ে গেছে। চোখগুলো হালকা ফুলে আছে। সেদিকে এরিস মন্ত্রপুতের ন্যায় অপলক চেয়ে আছে। মনে হচ্ছে পলক ফেলেই হারিয়ে যাবে। মুখের সামনে তুড়ি বাজালো এজাজ। ব্রো, 2 দিনেই এমন বউ পাগল হয়ে গেছো? আর কিছুদিন পর তো তোমার লারে লাপ্পা হয়ে যাবে। এ কি অবনতি দ্য গ্রেট এরিস তালুকদারের? টং করে একটা মেসেজ আসলো এরিসের মোবাইলে। Congratulations on your manager life, Erish Talukdar. Your wife is very attractive. মোবাইল হাতে শক্ত করে চেপে ধরলো। এজাজকে ইশারা করলো রুমে আসতে। রাষ্ট্রদ্রোহী মামলায় পলাতক সাবেক বিডি প্রধানের অ্যাসিস্ট্যান্ট সোহেল আহমেদ। এরিস তাকে কমপ্লিট কক খাইয়েছে। চাকরি তো গেছেই, সাথে উনি এখন ইনকাউন্টারের আসামি। পাগল কুকুরের মতো খুঁজে চলছে এরিসদের। শেষের রক্ষা মনে হয় আর হলো না। এরিসদের পরিচয় প্রকাশ হয়ে গেছে মনে হচ্ছে। এরিস মেসেজটা এজাজকে দেখালো। এজাজ বলল, মেসেজের সেন্ট লোকেশন ট্র্যাক করা যায় না ব্রো। এই বাস্টার্ডকে মুক্ত আকাশের নিচে রাখা আমাদের জন্য টু রিস্কি। আমাদের পলিসি ফলো করছে। সেদিন আমার সাথে কথা বলেছে চলন্ত অবস্থায়। লোকেশন ছিল কাপ্তাই লেকের চারপাশ। লি আমার কাছে 6 ঘন্টা সময় নিয়েছে তার এক্স্যাক্ট লোকেশন জানানোর জন্য। 3 দিন হাতে সময় আছে আমাদের। এর মধ্যে ইনকাউন্টার আমি ওকে করব। তবে বাসার সিকিউরিটি বাড়াতে হবে। আর আমরা না থাকলে বাড়ির প্রতিটা মেম্বার যেন ঘর ছেড়ে বের না হয়, সেই ব্যবস্থা করতে হবে। হাউ ইজ দিস পসিবল? তাহলে সবাইকে সবটা খুলে বলতে হবে। ঘরটাই যদি বদলিয়ে ফেলি তাহলে? ব্রো, ইউ আর জিনিয়াস, লেটস ডু দিস। ড্রয়িং রুমে এরিস সবাইকে ডেকেছে, উদ্দেশ্য সবাইকে নিয়ে কাছাকাছি কোনো রিসোর্টে 2 দিন কাটানোর। কারণ 3 দিন পর তারা ব্যাক করবে ইংল্যান্ড। ময়মনসিংহের ইকো ট্রাইফ্যাক্টার রিসোর্ট পুরোটা বুকিং করেছে 2 দিন 2 রাতের জন্য। সবাই যাবে, কিন্তু হাফেজা বেগম গাইগুই শুরু করলো। সে জার্নি করতে পারে না, নিজের বাড়ি ছাড়া ঘুম হয় না। সবাই বুঝিয়ে অবশেষে তাকেও রাজি করানো গেল। সবাইকে বলা হলো কাল সকাল 10টায় বের হবে, 12টায় চেকিং করবে রিসোর্ট। তাই সবাইকে সময় মতো রেডি থাকতে হবে। সবার চেয়ে এফাস বেশি এক্সাইটেড।
এক্সাইটেড। এই প্রথম সে ফ্যামিলির সাথে কথাও যাচ্ছে। স্কুল পিকনিকে কয়েকবার যাওয়া হলেও পুরো পরিবার সহ তারা কথাও যায়নি। সে কি ড্রেস পরবে এই নিয়ে এরিতার মাথা খারাপ করে ফেলেছে। ওইদিকে এরিতা শুধু লুকিয়ে বেড়ায় এরিসের কাছ থেকে। সারাদিন নিজ রুমে ঘাপটি মেরে বসে থাকে, প্রয়োজন ছাড়া রুমের বাইরে বের হয় না। দুপুরে সবাই ভাত ঘুমে গেলে এরিস এই ফাঁকে এরিতার রুমে ঢুকে পড়ে। সে তার বিখ্যাত পিস্তল শুয়া দিয়ে ঘুমিয়ে আসে। এরিস গিয়ে ওই অবস্থাতেই জাপটে ধরল, তবু এরিতার নড়চড় নেই। থুতনি ধরে মুখ এপাশ করে দেখে কোনো প্রকার শব্দ কিংবা ভাইব্রেশন ছাড়া নীরব চোখের পানি ফেলছে। এরিস বুঝতে পারল স্ত্রীর কান্নার কারণ। মাইন্ড অন্যদিকে ড্রাইভার করতে এরিস বলল, তোর না কিশমিশ পছন্দ, আমারও কিন্তু পছন্দ আছে, শুনবি কি কি? এরিতার উত্তরের অপেক্ষায় না থেকে নিজেই বলল, বাটার নান, মিল্ক শেক আর গোলাপ জাম। এরিতা চোখ মেলে তাকিয়ে ভ্রু কুঁচকালো। বুঝলি না তো, চল দেখাই। বলে এরিস এরিতার কানে কানে কিছু বলল আর এরিতা মার শুরু করলো এরিসকে। অসভ্য পুরুষ, নির্লজ্জ, শুধু উল্টাপাল্টা কথা। এরিস বিছানায় সম্পূর্ণ শরীর এলিয়ে দিয়ে মার খেতে খেতে বলল, তুই বললে কিছু না, আমি বললেই অসভ্য। আমি তোর কাছেই শিখেছি। এরিতাও পাশে শুয়ে পড়ল। তোর সাবজেক্টে স্কলারশিপের জন্য ইউকের কিছুর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। কয়েক মাস অপেক্ষা করতে হবে, তারপর আমি এসে নিয়ে যাব। ততদিন একা থাকতে পারবি না। কোথাও যাবো না আমি, বয়ে গেছে আমার তোমার কাছে যেতে। চাচুর কাছে শুনেছি তুই মিউজিক নিয়ে অনেকগুলা টপ ভার্সিটিতে অ্যাপ্লাই করে রেখেছিস। মিউজিক যদি তোর প্যাশন হয় তাহলে সেটাকে প্রফেশন হিসেবে নেওয়া ঠিক হবে না, সেটাকে সাইড কোর্স হিসেবে নিতে পারিস। অনার্স শেষ করে ভাববো। আর শেরপুর ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। তুই যাবি আর তোর ঘাড়ও যাবে। ঘাড়কেই নিয়ে যাও, আমি কেন? ঘাড়ের কাজ তো স্বল্প আদরের জন্য, কিন্তু পুরোপুরি আদরের জন্য তুই পুরোটাই লাগবে আমার। এরিতা মুখ চেপে ধরল। চুপ, নির্লজ্জ পুরুষ। চাপা পড়া ঠোঁট দিয়েই ছুঁয়ে দিল এরিতার হাত। প্রেম একটা বীজ, বিয়ে বা স্বীকৃতি হচ্ছে সেই বীজ থেকে চারা গাছ। দৈহিক আর মানসিক সম্পর্ক হচ্ছে সেই চারার শেকড়ে ছড়িয়ে মনের গহীনে গেঁথে যাওয়া। সন্তাননীতি হচ্ছে সেই গাছের ডালপালা। আর এই সব কিছু মিলে পরিবার, যা সেই গাছের জন্য উর্বর ভূমি। তালুকদারদের ভূমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে এরিসরা আশাতে, কিন্তু সেটা সাময়িক। সবার যখন মনে হয় আর মাত্র 3 দিন, তখনই সেই আনন্দ উল্লাস মিলিয়ে যায়। পিকনিকে সবাই রেডি হয়ে নিচে নেমে অবাক, কারণ এরিস এজাজ সবাইকে একই রকম কস্টিউম দিয়েছে। সেম লং ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক সান ক্যাপ, ব্ল্যাক মাস্ক। মহিলারা সেম কালারের শাড়ির ওপর টি শার্ট পরেছে। পুরুষরা জিন্সের সাথে। হাফেজা বেগম কোনোভাবেই বেটা মানুষের টি শার্ট পরবেন না, উনি বরখা ছাড়া বের হবেন না। তারপর ওনার মর্জি মতোই বের হয়েছেন। সবাই এরিস আর এজাজকে ধন্যবাদ দিল। ঘর থেকে বের হয়ে আরেক অবাক করা কাণ্ড হলো। একই রকম 4-5টা মিনি বাস দাঁড়িয়ে। এরিস এগিয়ে বলল, একটার কথা বলেছি, ওরা ভুল শোনে এতগুলো পাঠিয়ে দিয়েছে। সমস্যা নেই, তোমরা মাঝখানেরটাই উঠো, বাকিগুলো ফেরত যাবে। গাড়ি সব একসাথে চলা শুরু করলো। সবাই সবার জোড়ার সাথে বসেছে। রোদেশি রাসেল আসলে পরিপূর্ণ হতো ব্যাপারটা, কিন্তু নিউবর্ন বেবি নিয়ে তারা রিক্সই নেয়নি, তাই রোদেশি বাপের বাড়ি গিয়েছে। মিতা আক্তার এখনও রাজুর সাথে কথা বলে না। পাশাপাশি বসলেও মিতা আক্তার কমপ্লিট এড়িয়ে চলছে। বানু মহা উৎফুল্ল। এদিকে এরিস বসেই তার অবাধ্য হাতের কাজ শুরু করেছে। এরিতা কয়েকবার কটমট করে তাকিয়েছে, তাতে লাভ বেশি হয়নি। শেষে বাধ্য হয়ে হিজাবের পিন দিয়ে খোঁচা দিয়েছে হাতে। তাতে অত্যাচার কমবে কি আরও বেড়েছে। আপাতত মুখ বুজে সহ্য করে নিচ্ছে, কিন্তু পরে দেখে নিবে বাচাধনকে। অনেকটা চলার পর এক এক গাড়ি এক এক দিকে মোড় নিল।
এরিশদের গাড়ি অনেকটা যাওয়ার পর থামলো একটা রেস্টুরেন্টের সামনে। সবাইকে চায়ের বিরতির কথা বলে নামানো হলো। রেস্টুরেন্টে ঢুকে সবাইকে টি শার্ট, মাস্ক আর সানক্যাপ খুলে ফেলতে বলল এজাজ, কারণ সব জার্নির জন্য নষ্ট হয়ে যাচ্ছে। রিসোর্টে গিয়ে ফ্যামিলি ফটো ভালো আসবে না। ভুজুং ভাজুং বোঝালো। সবাই এবার বিরক্ত হলো। সবাই গাইগেউ করলেও তাদের কথা মেনে নিল। চা বিরতির কথা বলে ভারিক্কি নাস্তার অর্ডার দিয়েছিল, তাই সবার খেতেও বেশ সময় লাগলো। গাড়িতে আবার ওঠার পর আয়েশা এরিতাকে নিজের সাথে বসতে বলল। এতে এরিতা খুশি হলেও এরিশ নারাজ। সেটা অবশ্য কাউকে বুঝতে দিল না। এফাস বসলো তার সাথে। বসেই এফাস তার বিখ্যাত বকবক.com চালু করল। ভাইয়া, তোমার জন্য আমার আফসোস হয় খুব। ওয়াই স্যার? তুমি ড্যাশিং ম্যাচো ম্যান হয়ে শেষে বিয়ে করলে আপুকে। ইউ ডিজার্ভ বেটার। এরিশ ভ্রু ভাঁজ করে এই পুচকে শালাকে মতলব বোঝানোর চেষ্টা করছে। তুমি বিয়ে করবে বিদেশি কাউকে, যে পট পট করে ইংলিশ বলবে আর ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়াবে, অথচ আপুইকে দেখো বোরখা, হিজাব, নো মেকআপ। দাদির সাথে কোনো পার্থক্য নেই। ঠিক ঠিক। আমি তাহলে ঠকেই গেলাম বল। উজ্জ্বল হয়ে উঠল এফাজের মুখ। তারপর মুখটা দুঃখী দুঃখী ভাব করে মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝালো। এমন ফেস এক্সপ্রেশন দেখে এরিশের প্রচণ্ড হাসি পেলেও চেপে রেখে বলল, এখন তাহলে কি করা উচিত স্যার? তুমি আপুইকে কখনো নিয়ে যেও না। ইংল্যান্ডে গিয়ে একটা বিদেশি মেয়ে বিয়ে করে নিবে, তাহলে আপুকে নিজ থেকে তোমাকে এখান থেকে টাটা বলে দিবে। তবে সাবধান, আর কখনো তার সামনে আসা যাবে না, না হলে ওই দিন তোমাকে। বিখ্যাত আঙ্গুল দিয়ে গলায় দাগ দিয়ে বোঝালো খতম। তাহলে তোর বোনের কি হবে? একবার বিয়ে হয়ে গেছে, ওকে আর কেউ তো বিয়ে করবে না। ওইটাই তো ভালো, তাহলে সে আমাদের সাথেই থাকবে। আমরা আছি না, আর বিয়ে দিয়ে কি হবে? বিয়ে হলেই তো চলে যেতে হয়। বলে জিভায় কামড় দিল। যা সত্য কথা বলে দিয়েছে। এরিশ হো হো করে হেসে দিল। তুই কি স্বর্ণকে অনেক বেশি ভালোবাসিস? ভালোবাসবো কেন? আমাকে সারাদিন মারে। তাহলে নিয়েই যাই আমরা, তোকে আর মায়ের খেতে হবে না। দীর্ঘশ্বাস ছাড়ল এফাস, যা তার চেষ্টায় ব্যর্থ হলো। এবার একমাত্র পথ আপুইকেই বোঝানো। আয়েশা এরিতার দিকে তাকিয়ে বলল, এরিশ এজাজের আচরণ কেমন অদ্ভুত লাগছে আমার। এতগুলো গাড়ি সবই একই রকম ছিল। ড্রেসের ব্যাপার, তাছাড়া এখন যে গাড়িতে উঠেছি সেটা আগের গাড়ি না, গাড়ি বদলানো হয়েছে। তুই কি কিছু জানিস? কই বদলিয়েছে? আমি তো বুঝতে পারছি না। আগের গাড়িতে উঠেই এফু আইসক্রিম ফেলেছিল জানালায়, মোছা হয়নি তখন, কিন্তু এটা একদম ক্লিন। আর রৌদ্রূপের জন্মের দিনের ঘটনাটা কোনোভাবেই আমার কাছে ডাকাতের ঘটনা লাগেনি। তুই জেনেও কিছু লুকাচ্ছিস না তো? আমতা করলো এরিতা। এমনিতেই সে অপরাধ বোধে ভুগে, আবার যদি আয়েশা পরে জেনে ভুল বুঝে, তাই সংক্ষেপে বলল, শুধু এরিশ আর এজাজের সিক্রেট এজেন্সির কথা বাদ দিয়ে। এরিশ গত রাতে তার সব সিক্রেট খুলে বলেছে এরিতাকে। এরিতা সত্যি ঘাবড়ে গিয়েছিল প্রচণ্ড। এরিশ সাহস দিয়েছে, এটাও অ্যানসিওর করেছে এমন রিক্সি কাজ আর করবে না, বিশেষ করে ফিল্ড ওয়ার্কগুলো। দীর্ঘ পথ গল্পেই স্বল্প। এবারও তাই হলো। পথ কোন দিক দিয়ে মুড়িয়ে গেছে কেউই বুঝলো না। রিসোর্টের গেটে এসে সবাই নেমে গেল যে যার ব্যাগ হাতে। এরিতার পাশে এসে পায়ে পা মিলিয়ে এফাজের হাঁটা দেখে এরিতা হাঁটা থামিয়ে জিজ্ঞেস করলো, মতলব কি? এমন জায়গায় এসে তো তোর ভদ্র থাকার কথা না? আরে তোমাকে আমি কোম্পানি দিচ্ছি, তোমার বর তো বিদেশিদের সাথে ব্যস্ত। আমি দেখছি সারা রাস্তা কথা বলে এসেছে একটা বিদেশি মেয়ের সাথে। ভ্রুকুসকে তাকালো এরিতা। এই, তুই ঘসিটি বেগমের মতো আচরণ করছিস কেন? দৌড়ে একটু দূরে গিয়ে গলা উঁচিয়ে এফাস বলল, কারণ তুমি মির্জাফর। তালুকদার ভিলায় প্রবেশ করলো কিছুক্ষণ আগে ছেড়ে যাওয়া মিনি বাসটা। ঠিক যতজন সদস্য বের হয়েছিল ততজন একই পোশাকে ঢুকলো। এরা 2 দিন থাকবে এখানে। প্রথম কাজ ইচ্ছাকৃত কার্ডটা ওপেন করে সিগন্যাল পাঠালো, আর দ্বিতীয় কাজ অপেক্ষা করা। রাফি প্রত্যেককে কাজ বুঝিয়ে
পজিশন নিয়ে রেডি থাকতে বলল। এরা সবাই গভর্নমেন্টের লোক, আর কোনো ওয়ে না থাকায় এরিস গভর্নমেন্টের সাথে সরাসরি চুক্তি করেছে, জেনেও যে এতে করে এজেন্সিতে তার পজিশন এবার নড়বড়ে হয়ে যাবে। পরিবারের নিরাপত্তা আগে কিছু না। সব সেট করে রাফি এরিসকে টেক্সট করলো। অল সেট। ওইদিকে ওই রিসোর্টের চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে এরিস। কোনো কারফোর রাখতে চায় না সে। একটা বেডরুম, অ্যাটাচ বাথরুম আর একটা ব্যালকনি নিয়ে ছোট ছোট কাঠের কটেজ, পাশাপাশি 6টা কটেজ এরিস নিয়েছে। পিকনিক সিজন হওয়ায় সম্পূর্ণ রিসোর্ট বুকিং করা যায়নি, কারণ অনেকেই আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিল। সবাই সবার রুমে ঢুকে ব্যাগপত্র রেখে আবার বের হয়ে গেল। এইদিকে এরিতা আর এরিস বের হওয়ার নাম নেই। হাবেজা বেগম এজাজকে বললেন, আমরা আগাই, ওরা পরে আসুক। ভাইয়া ভালো হবে না কিন্তু। এই দিনের বেলায় নির্লজ্জের মতো ঘর বন্দি থাকতে আমার লজ্জা লাগছে। চলো বাইরে যাই। সবাই নিশ্চিত বের হয়ে গেছে এতক্ষণে। আগে বল, তুই সিট চেঞ্জ করলি কেন? আর আমার দিকে তাকিয়ে কথা না বলে আকাশে বাতাসে কি দেখিস? আমার কেন জানি মনে হচ্ছে তোর লজ্জা এখনো ভাঙেনি। তাই আজ নিয়ত করেছি, যা হবে দিনের আলোর মাঝেই হবে, তবে যদি আমার বউয়ের লজ্জা একটু কমে। ওই দিন কে জানি বলল দিনে ভাই রাতে বর। আমি সেই নিয়মেই চলি। যে নিয়ম তৈরি করে আবার সেই নিয়ম বদলাতে পারে। আজ থেকে ইহকাল পরকাল সব কাল আমি তোর বর। এইবার কাছে আয়। আর এক পা দরজার দিকে এটে গিয়ে বলল, ভাইয়া সরি, বর আমার এখনই ভীষণ লজ্জা লাগছে। গোষ্ঠী সহ পিকনিকে আসছি, হানিমুনে না। কৃপা করে বাহিরে যেতে দাও। বিবাহিত দম্পতি যেখানে যে অবস্থাতেই যাবে সেটাই হানিমুন। এক লাফে এরিসের সামনে এসে ঝুঁকে বলল, ওকে, ইউ উইন। এই যে দেখছি তোমাকে, আর কোথায় দেখতে হবে বলো, সব দেখে দিচ্ছি। গুড, এইবার আমার ড্রেস চেঞ্জ করে দে। বলে শুয়ে পড়ল। জোরে একটা শ্বাস ছেড়ে শার্টের বোতাম খোলা শুরু করলো। এরিতা জানে এর সাথে গার্মেন্ট করে লাভ নেই, তাতে আরো দেরি হবে। শার্ট খুলে একটা পুরো টি শার্ট পরিয়ে দিল। এরিস ইশারা করলো প্যান্টের দিকে। এরিতার লজ্জায় কান দিয়ে কয়লা চালিত রেলগাড়ির মতো অদৃশ্য ধোঁয়া বের হচ্ছে। আর পারবো না। তাহলে সারাদিন রুমেই থাক। ভাইয়া, এইবার তো বাচ্চা নিয়েই এই রুম থেকে বের হব। হায় খোদা, এই কার পাল্লায় ফেললা এমন নির্লজ্জ বেহায় লোক। আর দ্বিতীয়টি হয় না, একে একটু হেদায়েত দাও। ওপরে হাত তুলে মোনাজাত করে বলল এরিতা, হায় আল্লাহ, তোমার বান্দিকেও শোধ দাও। পুরুষ মানুষ জায়গা মতো নির্লজ্জ না হলে বংশধর আসে না। শেষমেশে প্যান্টও হাতে দিয়েছে এরিতা। হাত হালকা কাঁপছে, নিজের দিকে শুধু টেনেই যাচ্ছে। এরিস বলল, বেল্ট, হুক আর চেইন খুলে তারপর টান দে। কাপা কাপা হাতে বেল্ট খুলে হুকে হাত দেওয়ার সময় এরিস বলে উঠল, ভালোই নির্লজ্জ তো তুই। স্বর্ণ। এরিতা ব্যাকল হয়ে গেল এরিসের এমন দ্বিমুখী আচরণ দেখে। বড় সুইমিং পুলের পাশে বসার জায়গায় সবাই বসে আছে। বৈকালিক চা নাস্তা চলছে। এফাস আয়শার কাছে ঘেঁষে বসে কাঁদছে, কারণ এরিতাকে মির্জাফর বলার কারণে মার খেয়েছে। হাফেজা বেগমের পা ফুলে গেছে জার্নি করায়। এরিস বসে মাসাজ করে দিচ্ছে। এজাজ আর রাজু মিতা আক্তারকে এখনো মানানোর চেষ্টা করে যাচ্ছে। বানু আর এরিতা আম গাছের চারপাশে ঘুরঘুর করছে। এখানে কোনো গাছেই হাত দেওয়া নিষেধ, কিন্তু এদের আম দেখে সেটা খেতেই হবে। কোনো রুলস রেগুলেশনের ধার তারা ধারে না। হঠাৎ এফাস একটা শুকনো গাছের ডাল কুড়িয়ে এনে তাতে পাশের খামারের ভেতর থেকে গোবর ভরি আনলো, এবং সেই গোবর মাখা গাছের ডাল নিয়ে এরিতা আর বানুকে দৌড়ানি দিল। আয়েশা বকাঝোকা করছে, ও তো ছোটাছুটির কারণে পরে ব্যথা পাবে বলেছে। ওনার কথা এরা আমলেই নিচ্ছে না। ঠিক তখনই এফাস ধপ করে উবুর হয়ে পড়ে গেল। আয়েশা উঠতে নেবে অমনি রায়হান আটকালো আর বলল, বাচ্চাদের সমস্যা তাদেরকেই সমাধান করতে দিতে হবে প্রথমে। আর বাচ্চারা হচ্ছে ভেড়ার পালের মতো, একটা আরেকটার সাথে চলতে ফিরতে গুতাগুতি করবে, কিন্তু ঠান্ডা পড়লে একে অন্যের গা ঘেঁষে দাঁড়িয়ে শীত নিবারণ করবে।
ব্যথা পেয়ে এফাস কাতরাচ্ছে, হাঁটু আর কোনোই ছিলে গেছে। এরিতা তাকে বসিয়ে অদূরে কচু গাছের দিকে গেল। এইদিকে বানু বলল, এফু বাবু, আমরা ব্যথা পাইলে একটা জাদু করতাম, সেইটা কইলে ভালো হইয়া যাইব, দেখবা? এফাস মাথা দিয়ে হ্যাঁ বোঝালো। আতি ঝাড়া বাতি ঝাড়া, কুত্তা হাগে সেরা সেরা, বেলাই হাগে দই, এমন ঝাড়া দিলাম তার পুক্কি মাথায় সই, ফু ফু ফু। এফাস আয়শাকে ডাক দিল। আম্মু, বুনুবু আমাকে খারাপ কথা শিখাচ্ছে। বানু হাঁ হয়ে গেল। ইনু খারাপ কথা কোনো পাইলা, দুরু কারু বালাও করতে নাই। এইটা কচু গাছের ডাল সহ পাতা ছিঁড়ে এনেছে, সেটাতে হাত দিয়ে ঘষের রস বের করে ক্ষত স্থানে লাগিয়ে দিল। কচুর রস প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের কাজ করে। অনেক দূর থেকে এক জোড়া চোখ দেখে চলছে প্রতিটা মানুষকে।